টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, একটা ভয়ঙ্কর টালমাটাল অবস্থা, 150 পয়েন্ট পড়ে যাচ্ছে, 100 পয়েন্ট বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে খুব দুঃসময় যাচ্ছে বিনিয়োগকারীদের। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ইউসিবি স্টক ব্রোকারেজের হেড অফ রিসার্চ জনাব হাসিব রেজা, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। তার কাছ থেকে আমরা শুনবো যে আসলে তিনি প্রত্যাশা করছেন যে কবে এই দুঃসময়ের শেষ হবে। হাসিব ভাই, স্বাগতম। থ্যাংক ইউ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আজকে যেমন আমরা যেটা দেখলাম, মার্কেট 2% বেড়ে গেল, গতকালকে আবার দেখলাম যে 3% পড়ে গিয়েছে। তো এটার রিয়াকশনটা গতকালকে হয়তো যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে একটা এসকেলেশন হলো, তো ওইটা আমার মনে হয় আমাদের দেশের মার্কেটে মানুষজন একটু ওভার রিয়াক্ট করে ফেলেছে। তো ওই জন্য হয়তো আজকে হয়তো মানুষজন ওটা বুঝতে পেরে আজকে আবার হয়তো ওইখান থেকে যতটা কারেকশন হয়েছিল আবার হয়তো আমরা ওইরকমই একটা র্যাপিড একটা দেখলাম। কাজে এরকম ভলাটিলিটি তো আমাদের মার্কেটে থাকে। আর এছাড়া যদি আপনি সামগ্রিক দিক থেকে চিন্তা করেন যে আমাদের মার্কেটটা তো ধরেন বেশ অনেক দিন ধরেই একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। আমরা দেখছি যে মার্কেট খালি কারেকশনই হয়, মার্কেটে খালি কারেকশনই হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে। তো এখন ফাইনালি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের হয়তো এই কারেকশনটা মোটামুটি একটা আমরা একটা রিভার্সালের একটা খুব কাছাকাছি জায়গায় চলে আসছি। এইটার কারণ হচ্ছে, আমি কয়েকটা জিনিস বলি যে কারণে আমার ধারণা হচ্ছে যে সব কিছুই মোটামুটি এখন ইন্ডিকেশন দিচ্ছে যে আমরা হয়তো একটা রিভার্সালের জন্য রেডি, বা আমরা হয়তো একটা রিকভারির জন্য রেডি। তো প্রথমে হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের কিন্তু কোভিডের পরে যে সময় ধরেন লেটসে গ্লোবালি সবাই দেখলো যে আপনার কোভিডের সময় তো একটা হিস্টোরিক্যালি একটা লো ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট দিয়ে গ্লোবালি সারা বিশ্বের সব দেশই গেল, বাংলাদেশেও সেম ছিল। এবং মার্কেট কিন্তু সবসময়, আপনি যদি বাংলাদেশের মার্কেটও দেখেন, আপনি দেখবেন যে ইন্টারেস্ট রেটের সাথে খুব কোরিলেশন আছে, একটা খুব সিগনিফিকেন্ট কোরিলেশন আছে। মানে ইন্টারেস্ট রেট বাড়তে থাকলে মার্কেট আপনার আস্তে আস্তে পড়তে থাকে, আবার সাইমালটেনিয়াসলি ইন্টারেস্ট রেট কমতে থাকলে মার্কেট আবার বাড়তে থাকে। তো ওইখানে যদি দেখেন কোভিডের সময় কিন্তু একটা খুব হাই লিকুইডিটি এনভায়রনমেন্ট ছিল, ইন্টারেস্ট রেট কম ছিল, আমাদের মার্কেটও কিন্তু ওই সময় ভালো করেছিল। বাট এরপরে যখন গ্লোবালি ইন্টারেস্ট রেট বাড়া শুরু করলো, তো গ্লোবালি আপনার ইনফ্লেশন সব জায়গায় বাড়া শুরু করলো, তখন কিন্তু গ্লোবালি সব দেশই কিন্তু ইন্টারেস্ট রেট বাড়াই দিল যাতে করে ইনফ্লেশনটাকে ট্যাকেল করা যায়। বাংলাদেশ কিন্তু ওই সময় ওইটা করে নাই। আমাদের ওইখানে একটা লেন্ডিং রেট ক্যাপ ছিল, আমাদের পলিসি লেভেলে এরকম অনেক কিছু ছিল যেটার জন্য হয়তো আমরা ওইরকম করে ইন্টারেস্ট রেটটা বাড়াই নাই। তো এর কারণেই কিন্তু আমরা যেটা দেখেছি যে 23-24 সালে ইনফ্লেশন ওয়াজ কোয়াইট হাই, যে গ্লোবালি যেখানে সবাই রেট বাড়ায় যাচ্ছে, আপনার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, আপনার ফেডারেল রিজার্ভ সবাই বারবার করে আপনার পলিসি রেট বাড়াই যাচ্ছে। বাংলাদেশ কিন্তু ওরকম কোনো কিছুই করে নাই। এবং ওই সময় ধরেন ইন্টারেস্ট রেট যেরকম জায়গায় ছিল সেরকমই ছিল, লেন্ডিং রেট ওয়াজ ইন প্লেস। তো এক সময় তো এমন অবস্থা হলো যে বাংলাদেশে আপনি যদি লোকাল কোনো ব্যাংকে ডিপোজিট করেন, আপনার ডিপোজিট রেট ছিল লেটসে 6-7%। আর আপনি যদি ইউকেতে বসে কোথাও ডিপোজিট করেন, আপনার ওইখানেও 5% পাচ্ছেন, 6% পাচ্ছেন। সো ডিফারেন্সিয়াল এতই কমে গিয়েছিল যে ওই সময় আপনি যদি দেখেন আপনার ইম্পোর্ট বিলও অনেক বেড়ে গেছিল। ইম্পোর্ট বিল বাড়া মানে আপনার অ্যাবনর্মাল লেভেলের ইম্পোর্ট হচ্ছিল। মানে আমার মনে আছে 23-এর মনে হয় মে মাসে আপনার ইম্পোর্ট হলো $9.5 বিলিয়ন। আমরা তো কখনো এত ইম্পোর্ট করি না। সো ন্যাচারালি হয়তো কিছু আপনার ক্যাপিটাল ফ্লাইট এখানে ছিল। সো ওই সময় আমাদের যেটা হয়েছে, আমরা তো মনিটারি টাইটেনিং করি নাই। সো ইনফ্লেশন আপনার বেড়েই যাচ্ছিল, প্লাস ক্যাপিটাল ফ্লাইটও হচ্ছিল। আমাদের যদি কারেন্সি দেখেন, ওই সময় 84 টাকা ছিল। তখন কিন্তু আপনার রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট দেখলে কারেন্সি ওয়াজ 15-20% ওভার ভ্যালুড ছিল। সো এইগুলো সব কিছু মিলে আমরা এরপরে তো সো এই সময়টা যেটাতে গেল, ধরেন আমাদের পলিসি মেকারদের, তারপর সবার ধরেন লেটসে সবার আমি বলবো ভুল পলিসি নেওয়ার কারণেই ধরেন আমাদের কিন্তু ইকোনমি বলেন বলেন এমন একটা পর্যায়ে চলে গেল যে আমাদের রিজার্ভ আপনার অলমোস্ট $50 বিলিয়ন থেকে নেমে $16-17 বিলিয়ন চলে আসলো।
সো এরপরে কিন্তু আমরা যেটা দেখলাম যে অগাস্টে আপনার নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর তখন কিন্তু আমরা যেটা দেখলাম যে খুব সুইফটলি এই জিনিসগুলো চেঞ্জ করা হলো। যেমন আপনার লেন্ডিং রেট ক্যাপ তো সাথে সাথে তুলে দেওয়া হলো। তারপরে আপনার কারেন্সি যদিও গত সরকারই আপনার আইএমএফ প্রোগ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় বা আইএমএফ এর কন্ডিশনগুলো মিট করার জন্য কারেন্সি কিন্তু অলরেডি আপনার ডেপ্রিসিয়েশন করা শুরু করেছিল। তো আমি যদি এখন বলি যে আমার গত 9 মাসে আমার কিন্তু ইকোনমি আমি বলবো সিগনিফিক্যান্ট স্ট্রেংথ গেইন করেছে। আমি যদি প্রথম থেকে একটা একটা করে বলি, সবার আগে আমরা ধরেন একটা টাইটেন্ড মনিটারি পলিসির মধ্য দিয়ে গিয়েছি। সেন্ট্রাল ব্যাংক আপনার মাল্টিপল টাইম আপনার পলিসি রেট বাড়াতে বাড়াতে এখন কিন্তু পলিসি রেট 10%। আচ্ছা, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কারেন্সি দেখি, আমার কারেন্সি কিন্তু মোটামুটি একটা স্টেবল পর্যায়ে। সো কারেন্সি স্টেবল পর্যায়ে একটা কারণ হচ্ছে যে আমার তো ধরেন গত 2 বছরে আমার কারেন্সি প্রায় 50% মতো ডেপ্রিসিয়েট করেছে। আমার 84 টাকা থেকে এখন বলতে পারেন 122 টাকা। তো ওই পর্যায় থেকে আপনার এখন যেটা হচ্ছে আপনার গ্লোবালি যদি দেখেন, আপনার কমোডিটি প্রাইসে কিন্তু একটা উইকনেস আছে। কারণ গ্লোবালি যখনই আপনার গ্লোবাল স্লোডাউন হয় তখন কিন্তু আপনার কমোডিটি প্রাইসগুলা ডিমান্ড কমে যায়। সো এইগুলা ধরেন লেটসে তেল বলেন বা যে কোনো আপনার সয়াবিন তেল, সুগার, আপনার কটন, যা যা আমরা ইম্পোর্ট করি সবগুলার মানে প্রাইসেই কিন্তু একটা কনসিডারেবল উইকনেস আছে। তো এইটার জন্য এইটার বেনিফিশিয়ারি কিন্তু বাংলাদেশ সবসময় হয়, কারণ আমরা হচ্ছি নেট ইম্পোর্টার অফ কমোডিটিজ। তো এইটার যেমন সুবিধাটা আমরা পাচ্ছি। তারপর সাইমালটেনিয়াসলি যদি এখন দেখেন রেমিটেন্সটা বেড়েছে, রেমিটেন্স সিগনিফিকেন্টলি বেড়েছে। তো আমাদের এইগুলার কারণে আমাদের কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট এখন কিন্তু আপনার পজিটিভ। মানে গত 3 মাসে যদি দেখেন আমাদের কিন্তু ধরেন ডেফিসিট থেকে আস্তে আস্তে আমরা মোটামুটি সারপ্লাসে চলে আসছি। এবং এই সারপ্লাসটা এমনভাবেই সারপ্লাস হয়েছে যে এই সরকার আসার পর কিন্তু $5 বিলিয়ন মতো একটা ওভারডিউ পেমেন্ট ছিল। আপনার বেসিক্যালি এনার্জি, তারপর ইম্পোর্ট, তারপর আপনার এয়ারলাইনের কিছু ব্যাকলগ ছিল আপনার মানে আপনার পেমেন্টের। সো এইগুলো মিলায় $5 বিলিয়ন একটা ছিল। সো এইখান থেকে আমাদের সরকার অলরেডি $4 বিলিয়ন মতো পেমেন্ট করে দিয়েছে, আর $1 বিলিয়ন মতো বাকি। এরপরেও কিন্তু আমার রিজার্ভ ওই 16-17 বিলিয়ন থেকে বেড়ে এখন কিন্তু $20 বিলিয়ন একটু বেশি। তো এখন এটাতে আমার যেটা হচ্ছে আমাদের ইনফ্লেশন যেমন আপনার 12-13% চলে গিয়েছিল আপনার জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাসে। ওইখান থেকে কিন্তু নেমে এখন এপ্রিলের এন্ডে মনে হয় আপনার 9.13%, মানে স্লাইটলি অ্যাবাভ 9%। তো এখন সেন্ট্রাল ব্যাংক কিন্তু ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন দিয়েছে যে ইনফ্লেশন যদি 8%-এ নামে তখন তারা পলিসি রেট কাট করা শুরু করবে। আর ইনফ্লেশন যদি আমার 7-এর কাছাকাছি চলে আসে তখন ইনফ্লেশন যদি আমার 5%-এ চলে আসে তখন আমার বেসিক্যালি পলিসি রেট 7-এ নামায় আনবে। তো বেসিক্যালি ইনফ্লেশন তো এখন স্লাইটলি অ্যাবাভ 9। তো এটা যদি 8 বা 8-এর নিচে চলে আসে তখনই কিন্তু আমরা রেট কাট দেখা শুরু করব। তো এখন ইনফ্লেশন আমার কাছে মনে হয় এখান থেকে আর বাড়ার খুব একটা সুযোগ নাই। মানে যেটা বললাম যে অলরেডি একটা টাইটেন্ড মনিটারি পলিসির মধ্যে আছি। আর সেকেন্ড হচ্ছে আমার কারেন্সি একদম মোটামুটি স্টেবল। সো কারেন্সি স্টেবল, আমি বিওপির কথা যেটা বললাম, আমার গত 9 মাসে রেমিটেন্স ওয়াজ আপ 27%, এক্সপোর্ট ওয়াজ আপ মোর দেন 10%, ইম্পোর্ট আপনার মোটামুটি 5-6% স্টেডি। তো এরকম একটা সিচুয়েশনে আপনার কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস আছে, ইনফ্যাক্ট আপনার বিওপি সারপ্লাসও আছে। তো প্লাস কারেন্সি আপনার রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জের এখন আপনার 100-এ আছে, যেটা আপনার বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংক দেয় দেখানোর জন্য যে পিয়ার কারেন্সির সাথে আমরা কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। তো 100 মানে হচ্ছে আমরা মোটামুটি ফেয়ারলি ভ্যালুড। আর গ্লোবালি আপনার ইউএস এর ট্যারিফ ওয়ারের কারণে যেটা হচ্ছে ইউএস ডলারও কিন্তু একটু গ্লোবালি এখন উইক। তো এইখানে আমাদের কিন্তু একটা বাফার জোনও আছে, কারণ আমাদের সো সব কিছু মিলিয়ে আমাদের ইম্পোর্টেড ইনফ্লেশন আমরা যেটা বলি যে আমার কারেন্সি যদি আবার ডেপ্রিসিয়েট করে বা গ্লোবাল কমোডিটি যদি বাড়ে আমার কিন্তু আবার ইনফ্লেশন বাড়বে। সো ইম্পোর্টেড ইনফ্লেশনও যদি না থাকে, আমার দেশে যদি লেটসে টাইটেন মনিটারি পলিসি থাকে, দেশে যেমন এখন আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি অনেকটা স্লো, সো সব কিছু কম্বাইন কিন্তু আমার ইনফ্লেশন বাড়ার খুব একটা কারণ নেই।
সো ইনফ্লেশন যদি মোটামুটি কন্ট্রোলে আসে, যেটা বললাম, আবার ওই সেন্ট্রাল ব্যাংকের ওই সিগন্যালিং থেকে আমার কিন্তু তাইলে ইন্টারেস্ট রেট কমবে। আর ইন্টারেস্ট রেট কমলে যেটা বললাম যে আমাদের মার্কেট কিন্তু খুবই কোরিলেটেড উইথ দি ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কমলে আপনার অটোমেটিক্যালি দেখবেন মার্কেট আস্তে আস্তে কিছু আপনার রিকভার করবে। আর ইন্টারেস্ট রেট আপনি যদি এখন মার্কেটের দিকে আসেন, আর ইন্টারেস্ট রেট এখন যেমন আমরা অলরেডি আর্লি সিগন্যাল কিছু দেখছি যে রেট আপনার ট্রেজারি বিল বন্ড যেমন লাস্ট অপশনে সব টেনিউরেরই মোটামুটি রেট আপনার কমে আসছে। প্লাস আপনি যদি দেখেন ওয়েটেড অ্যাভারেজ yield যেটা, এটা কিন্তু আপনার কাট অফ yield থেকে এখন বেশ কম। সো এটাও কিন্তু একটা আর্লি সিগন্যাল দিচ্ছে যে আমার ওয়েটেড অ্যাভারেজ yield কমে আসছে। সো গোয়িং ফরওয়ার্ড আমার পরের অপশনগুলোতেও হয়তো আমার কাট অফ yieldটাও আস্তে আস্তে কমে আসবে। সো আমার কিন্তু ওই ইনফ্লেশন কমার যে আর্লি যে সাইনগুলা, এটা কিন্তু আমরা অলরেডি মানি মার্কেটে দেখছি, এবং ওইখান থেকে লাস্ট উইকে আপনার সেকেন্ডারি ট্রেডিং এ আপনার 20 ইয়ার্স এর গুলো আপনার 12 নিচে ট্রেড হচ্ছে এক্স্যাক্টলি। যেটা সো এইখানে ধরেন আপনার ইন্টারেস্ট রেট যদি কমে, আমার মনে হয় ক্যাপিটাল মার্কেটে আমরা কিছু রিকভারি তো দেখবই। আর ক্যাপিটাল মার্কেটও যদি বলি, আমাদের ধরেন এখন প্রাইস টু আর্নিং রেশিও যদি দেখেন, মোটামুটি অল টাইম লোতেই বলা যায়, মানে হিস্টোরিক্যাল অ্যাভারেজ থেকে অনেক নিচে। সো এইখানে আপনার আমাদের যেটা বললাম প্রায় 2018 সাল থেকে যদি আপনি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও দেখেন, আমরা কিন্তু নেট নেগেটিভ ফরেন ইনভেস্টমেন্ট ছিল ফ্রম 2018, এবং এই 2024-এর শেষে এসে আমরা দেখলাম যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নেট পজিটিভ হলো। সো 25-এও আশা করছি যে এটা হয়তো কন্টিনিউ করবে। সো অলরেডি আমরা মার্কেটেও অনেক রকম সিগন্যাল দেখছি যে মার্কেটটা হয়তো আস্তে আস্তে রিকভার করবে। তো এখানে এবং আরেকটা জিনিস যদি দেখেন যে আমাদের M2 গ্রোথও তো অনেক নিচে আছে, কারণ কন্ট্রাকশনারি পলিসি থাকলে ন্যাচারালি আমার মানি সাপ্লাই গ্রোথও অনেক কম থাকে। এখন M2 গ্রোথের আপনার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে নেট ডোমেস্টিক অ্যাসেট আর নেট ফরেন অ্যাসেট। এখন আমার ক্রেডিট গ্রোথ নাই, নাই, সো নেট ডোমেস্টিক অ্যাসেট এমনি কম, বাট আমার কিন্তু নেট ফরেন অ্যাসেট আবার আস্তে আস্তে, এটা কিন্তু আমার নেগেটিভ গ্রোথ ছিল ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বাট এটা কিন্তু এখন পজিটিভ হচ্ছে, কারণ আমার বিওপি যত বাড়বে আমার নেট ফরেন অ্যাসেটের গ্রোথ ততই বাড়বে। এখন বিওপি বাড়লে যেটা হয় যে লেটসে আপনার যে এত রেমিটেন্স আসছে, আমরা যেমন গত মাসে দেখলাম যে হাইয়েস্ট রেমিটেন্স আসছে $3 বিলিয়ন উপরে। এখন এটার একটা বড় কারণ হচ্ছে হয়তো ক্যাপিটাল ফ্লাইট অনেক কমে আসছে, আপনার আরো বেশি সুপারভিশন আসছে আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে, ব্যাংকিং চ্যানেলে আসছে আস্তে আস্তে আস্তে। সো এইটার কারণে আমার নেট ফরেন অ্যাসেটের যে গ্রোথ, এইটারও কিন্তু আমরা ইম্প্যাক্ট ওই লিকুইডিটিতে বলেন বা মানি সাপ্লাইতে বলেন, এটা আমরা মানে ফিল করব। এটা আমার বিওপি যদি এই রেঞ্জে থাকে বা এরকম পজিটিভ রেঞ্জে যদি আরও কয়েক কোয়ার্টার থাকে, আমরা কিন্তু সিগনিফিকেন্ট লিকুইডিটি ইমপ্রুভমেন্ট দেখব। সো এই লিকুইডিটি আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু আসলে পুরো ইকোনমি কনসিডার করলে খুবই ছোট। আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হচ্ছে আপনার 15% মতো, ইনক্লুডিং ট্রেজারিজ, আর ইকুইটি অনলি হলে সেটা আরো কম, 7 অ্যারাউন্ড, রাইট, 7-8%। আর এটা ধরেন আপনার ইন্ডিয়া বলেন, ইউএসএ বলেন, 100%-এর বেশি। এখন আমাদের ধরেন মার্কেটটা এতই ছোট যে আপনার যদি লিকুইডিটি অল্প ইমপ্রুভমেন্টও হয় মানি মার্কেটে, এটার যদি একটা ফ্র্যাকশনও এই মার্কেটে ফ্লো করে, আপনি ন্যাচারালি একটা আপটিক দেখবেন মার্কেটে। এখন টাইমিংটা মেজর প্রশ্ন, যে আমরা আসলে এই যে আলোচনাগুলো দীর্ঘদিন ধরেই যারা হোল্ড করছেন লং টার্ম, যে অল দ্য ব্লু চিপ স্টকস একটা ভালো ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন, তাদের কস্ট আস্তে আস্তে কমে আসছে, ফ্রেশ ক্যাপিটাল ইনজেক্ট করছেন, দ্যাটস গুড। তারপরেও যে মানুষ চেষ্টা করে যে টাইমিংটা বোঝার আর কি, আপনার এক্সপেক্টেড টাইমিং যে যদি টার্ন অ্যারাউন্ড হয় কবে নাগাদ হতে পারে, নেক্সট র্যালিটা কত দিনের হতে পারে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারেস্ট রেট আপনার সেকেন্ড হাফ থেকেই আমরা দেখব আস্তে আস্তে কমে আসছে। সো এইটা কমা শুরু করলে ইউজুয়ালি আমাদের মার্কেট সবসময় আগে থেকেই রিয়্যাক্ট করেছে, সেটা কোভিডের সময় বলেন বা অন্য সময় বলেন, মার্কেট মোটামুটি কিন্তু আমাদের ইকোনমিক রিয়ালিটিকে ভালোভাবেই রিফ্লেক্ট করে।
তো আমার মনে হয় যে সেকেন্ড হাফ থেকে যদি আমরা এক্সপেক্ট করি যে ইন্টারেস্ট রেট কমে আসছে বা কমে আসবে, মার্কেটও আমার মনে হয় টাইমলি ওটা রিফ্লেক্ট করবে। তো আমার মনে হয় 2025-এর এই বছরেই অথবা 26-এর শুরু থেকে আমরা হয়তো কনসিডারেবল রিকভারি মার্কেটে এটা রিফ্লেকশন আরও ভাবে দেখব। একটা ডেফিনেটলি হয়তো আর্লি ইন্ডিকেটর হতে পারে যে আমার মার্কেটে হয়তো ট্রেডিং ভলিউমটা বাড়বে। সো দিস কুড বি অ্যান আর্লি ইন্ডিকেশন। আর ন্যাচারালি আমার ইন্টারেস্ট রেট যত, আমার ট্রেজারি বিল বন্ড অকশন যত এরকম রেট আস্তে আস্তে যদি আরও রিভিশন হয়, ডাউনওয়ার্ড রিভিশন, ওটার রিফ্লেকশনটাও ন্যাচারালি মার্কেটে আসবে। তো আমার মনে হয় যে আমরা একটা খুব ভালো মোমেন্টে আছি, ইন দ্য সেন্স যে ম্যাক্রো ইকোনমিক সাইডে সব কিছুই ফেভারেবল মনে হচ্ছে সামনে। আর অ্যাট দ্য সেম টাইম মার্কেট আপনার মোটামুটি অল টাইম লোতেই বলা যায়। মানে আপনি যদি আমাদের ব্লু চিপ স্টকগুলো দেখেন, ভ্যালুয়েশন টার্মসে যদি আপনি ব্লু চিপ স্টকগুলো দেখেন, ধরেন অনেক কোম্পানি আছে ভালো ভালো বড় কোম্পানি, যারা ধরেন গত 5 বছরে আর্নিংস আপনার ডাবল হয়েছে বা ডাবলেরও বেশি হয়েছে, আপনার 3 গুণ হয়ে গেছে আর্নিংস, বাট প্রাইস ওই জায়গাতেই আছে। যেটা হয়েছে যে আপনার প্রাইস টু আর্নিংস আগে আপনার 20 ছিল, সেটা এখন 7-8 হয়ে গেছে। সো আর্নিংস গ্রোথ ছিল, রেভিনিউ গ্রোথ হয়েছে, ডিভিডেন্ড পেইং ক্যাপাসিটি বাড়ছে, বাট প্রাইসে কোনো রিফ্লেকশন নেই। একটা আসলে এই রিফ্লেকশনটা পেন্ডিং। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একদিকে আপনি এক্সপেক্ট করছেন যে ট্রেজারিগুলোর ইল্ড কমতে থাকবে, অ্যান্ড ইল্ড কমা মানে হচ্ছে ক্যাপিটাল গেইন হওয়া। রাইট। তো এখন একটা কৌশল, আপনার পরামর্শ কি হবে যে ধরেন আপনার কাছে 100 কোটি টাকা, একটা ফ্রেশ ফান্ড ফ্রম সানডে, তো আপনি কি আগে ট্রেজারি থেকে সেই ক্যাপিটাল গেইনটা নিয়ে এসে আন্ডার ভ্যালুড ইকুইটিতে অপরচুনিটি খুঁজবেন, অর সেখানে যা ক্যাপিটাল গেইন হবে তার চাইতে এখানে অপরচুনিটি মিস করবেন বেশি? আচ্ছা, আমার কাছে মনে হয় দুই জায়গাতেই খুব লুক্রেটিভ অপরচুনিটি আছে। এখন এইটা ডিপেন্ড করবে ইনভেস্টারের রিস্ক অ্যাপেটাইটের উপর। মানে কোনো ইনভেস্টার যদি অনেক কনজারভেটিভ হয়, আমি বলবো যে গো টু ট্রেজারি বিল বন্ড মার্কেট, ওইখানে আপনি পুরো টাকাটাই দেন, পুরো টাকা দেন বা মেজরিটি টাকা দেন, কুড বি ডিপেন্ডিং অন হিজ রিস্ক আপনার অ্যাপেটাইট। যদি খুব কনজারভেটিভ হয়, সে হয়তো 100% আপনার ট্রেজারি বিল বন্ডে যেতে পারে। যদি আরেকটু কম হয়, মেবি 60-70% আপনার ফিক্সড ইনকামে গেল, কারণ ওইখান থেকে সে ন্যাচারালি, আমার এক্সপেকটেশন হচ্ছে একটা ভালো গেইন বুক করতে পারবে। কারণ ইন্টারেস্ট রেট কমা মানে আমরা জানি যে বিল বন্ডে হয়তো আপনার ক্যাপিটাল গেইন থাকবে। আর কেউ যদি ধরেন লেটসে তার রিস্ক নেয়ার ক্যাপাসিটি অনেক বেশি বা অনেক রিস্ক নিতে চায়, তাকে বলবো ঠিক আছে, তুমি মেজরিটি হয়তো তুমি ক্যাপিটাল মার্কেটে দাও, লেটসে তুমি 70-80% ক্যাপিটাল মার্কেটে দাও, বাকি 20-30% তুমি ফিক্সড ইনকামে দাও। আপনি ইন্ডিভিজুয়ালি এই 100 কোটি টাকার ফান্ড কি করবেন? ইন্ডিভিজুয়ালি আমি যদি বলি, আমার কাছে যেটা মনে হয়, আমার বয়স অনুযায়ী বা আমার হয়তো এখন ওইরকম রিস্ক নেওয়ার অনেক ক্যাপাসিটি আছে। আমি যদি লস করিও, আমার হয়তো আরও অনেক বছর আছে যেই টাইমে আমি এটা রিকভার করে আমি করতে পারবো। সো আমি হয়তো মেজরিটি আমি ক্যাপিটাল মার্কেটে যাব, যেটা বললাম। মানে যাবে হচ্ছে যে ডিপেন্ড করবে আমার রিস্ক প্রোফাইলের উপরে। মানে কেউ যদি এখানে লেটস রিটায়ার্ড কোনো অফিসিয়াল হয়, তাকে বলবো যে তুমি কনজারভেটিভলি তুমি ফিক্সড ইনকাম মার্কেটে যাও। আর আমার মতো যদি ইয়াং কেউ হয়, যার হয়তো এখন অনেক বছর কাজ করা বাকি, তাকে বলবো যে তুমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করো, কারণ এখানেও লেটস সে অপরচুনিটি আছে। আর এখানকার আপসাইড তো ন্যাচারালি ইজ ইউজুয়ালি মোর দ্যান আপনার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। এক্সপেক্টেড গেইনও বেশি, আবার রিস্কও বেশি। কত পার্সেন্ট আপনি ইকুইটিতে রাখবেন, অ্যান্ড কোন কোন ইকুইটি? আমি হয়তো 70% আমি ইকুইটিতে রাখবো, 30% আমি ফিক্সড ইনকামে রাখবো। আর ইকুইটিতে আমি যেমন, আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা বললাম যে অলরেডি আপনার লেন্ডিং রেট ক্যাপটা তুলে দেওয়া হয়েছে, তো এর জন্য কিন্তু ব্যাংক একটা ডিসঅ্যাডভান্টেজে ছিল। ওদের স্প্রেড আপনার সিগনিফিকেন্টলি কমে আসছিল, প্রফিটেবিলিটি কমে আসছিল। স্প্রেড প্লাস ট্রেজারির যে আপনার ইনকাম, এক্স্যাক্টলি দুটো মিলিয়ে বাম্পার প্রফিট করেছে। সো এখন 24-এ যদি দেখেন, অনেক ব্যাংকই কিন্তু আপনার ধরেন স্প্রেড বেড়ে গেছে, তারপর ট্রেজারি বিল বন্ডের যে হাই yield যেটা, ওইখান থেকে একটা গেইন করেছে, করে সবার কিন্তু আর্নিংস গ্রোথ ছিল। সো 25-এও আপনার লেটসে ভালো ব্যাংক যারা 24-এ অনেক সিগনিফিকেন্টলি দে কুড গ্রো দেয়ার ডিপোজিট সাইজ, এইটার কিন্তু একটা মেজরিটি পোর্শন দেখা গেছে আবার ট্রেজারি বিল বন্ডে পার্ক করেছে।
সো করার কারণে যেটা হয়েছে, এই পোর্টফোলিও থেকেও কিন্তু তাদের একটা সিগনিফিকেন্ট গেইন আসবে। মানে আমার রেট কমলে আমার এই পোর্টফোলিওগুলোতে সিগনিফিকেন্ট আমি ক্যাপিটাল গেইন পাবো, সো ওইখান থেকেও একটা প্রফিট আসবে। সো আমার এক্সপেকটেশন যে স্পেশালি ব্যাঙ্কগুলা আপনার 2025 সালেও তাদের আর্নিংস খুব ভালো হবে। আর আমি ব্যাংকেই আমি বেশি এক্সপোজার নিব। সো আমি হয়তো আমার ইকুইটি পোর্টফোলিওর হয়তো 60-70% আমি ব্যাংকে ইনভেস্ট করব। আর আমি হয়তো লেটসে ওইরকম লেটসে হোয়াইট গুডস বা কনজিউমার কোম্পানিতে এখন অতটা কমফোর্টেবল না, বিকজ ইনফ্লেশন ইজ স্টিল টু হাই। সো ইনফ্লেশন থাকলে কিন্তু এই টাইমগুলোতে কনজিউমাররা ওরকম ডিসক্রিশনারি স্পেন্ডিংয়ে যায় না। মানে তারা থাকবে যে ঠিক আছে আমি খাওয়া, তারপর চিকিৎসা, তারপর আমার লেটসে বাচ্চাদের স্কুলিং, হেলথ কেয়ার, এইগুলোর জন্য টাকা খরচ করে যদি আমার আরও এক্সেস না থাকে। কারণ ইনফ্লেশনের জন্য কিন্তু আপনার গত 2-3 বছর আমরা যে ইনফ্লেশনারি ফেজ দিয়ে গেছি, অনেকেরই কিন্তু আপনার ধরেন Purchasing ইনকাম power। লেভেল ওইভাবে বাড়ে নাই, সো পারচেজিং পাওয়ার ইফেক্টিভলি কমে আসছে। সো এইখানে আপনার আমার কাছে যেটা মনে হয়, এই জন্য আমি ধরেন এই হোয়াইট গুডস কোম্পানি বা লেটসে কনজিউমার কোম্পানি, এগুলাতে আমি এখনই হয়তো অতটা কমফোর্টেবল না, বিকজ ইনফ্লেশনের জন্য আমার মনে হয় না যে ওদের আর্নিংসে ওরকম সিগনিফিকেন্ট গ্রোথ থাকবে। যেমন এটা রিফ্লেকশন কিন্তু আপনি অলরেডি এই যে আর্নিং সিজন যেটা হচ্ছে, এখানে আপনি দেখতে পাবেন যে কনজিউমার কোম্পানিগুলো তো ওরকম আমরা হিস্টোরিক্যালি যেরকম গ্রোথ দেখে আসছি। কারণ আমাদের বাংলাদেশে ন্যাচারালি একটা গ্রোথ স্টোরি আছে, একটা কোনো অ্যাক্টিভিটি না থাকলেও কিন্তু আমাদের ধরেন এমন অবস্থা যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর আমাদের গ্রোথ এখন 4-5%। তা আমাদের মনে হচ্ছে যে নেগেটিভ গ্রোথ, কারণ আমরা আরও অ্যাক্টিভিটি দেখে ইউজ টু। সো ওইটাই আর কি। আর সো আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আই উড প্রেফার মোর ডিফেন্সিভ স্টকস, লাইক আপনার ফার্মাসিউটিক্যাল বা এই টাইপের কোম্পানি। সো এই টাইপের কোম্পানিগুলোতে আমি হয়তো বাকি 30% ওয়েট দিব। কারণ এই টাইপের কোম্পানি আমার মনে হয় যে ইনফ্লেশন থাক থাক যেটাই থাক, ওদের ওই জিনিসটা মোটামুটি প্রোটেক্টেড, কারণ এই খরচগুলা আপনার কনজিউমাররা করবেই। ব্রড ইন্ডেক্স আপনার যে দেখা যাচ্ছে এটি পড়ছে, কেউ কেউ এক্সপেক্ট করছিলেন যে রিসেন্ট লো যেটা, তারপরে বাট ইটস ক্রিয়েটিং লোয়ার লো, কোথায় থামবে? এটা বলা খুব মুশকিল। তবে আমি যে আমার হাইপোথিসিস আমি যেটা দিলাম, যে ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশন বা আমাদের এখন ম্যাক্রো সিচুয়েশন বা কোম্পানি ভ্যালুয়েশন, সব কিছু যদি কনসিডার করি, আমি খুব একটা ডাউনসাইড আর দেখি না। ওকে, মানে এটা আমার থিসিস, যেটা আমার যেটা লেটসে হাইপোথিসিস, এগুলো সব কনসিডার করলে আমি খুব একটা ডাউনসাইড দেখি না। বাট এক্স্যাক্টলি কোথায় গিয়ে থামবে এটা তো আসলে মানে এক্স্যাক্ট নাম্বার প্রেডিক্ট করা তো ইজ ইম্পসিবল। ডেফিনেটলি যে আপনার এক্স্যাক্টলি প্রেডিক্ট করা তো মানে মানুষের পক্ষে সম্ভব না। তো আপনি ইকুইটিতে অপরচুনিটি দেখছেন আসলে অনেক দিন ধরেই, এই অপরচুনিটিটা আপনি টাইমিং এক্সপেক্ট করছেন যে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অর 26-এর শুরুর দিকে একটা সিগনিফিক্যান্ট টার্ন অ্যারাউন্ড আপনি এক্সপেক্ট করছেন। কয় বছরের জন্য আপনি বাই দিস টাইম আপনার এই যে আপনার ইকুইটিতে পজিশনগুলো বিল্ড করবেন, যে কখন বিক্রির উদ্দেশ্যে? আচ্ছা, যদি আমি যদি আমার জায়গা থেকে বলি, আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসগুলো তো প্লে করবে ইকোনমিতে, এই জিনিসগুলো ক্যাপিটাল মার্কেটও কোনো না কোনো সময় প্লে করতে হবে। মানে ইকোনমিক্সে একটা থিওরি আছে না, ওই যে ইকুইলিব্রিয়ামে আপনি যেখানেই থাকেন অ্যাট ওয়ান পয়েন্ট আপনি ইকুইলিব্রিয়ামে যাবেনই। তখন মার্কেট যদি আন্ডার ভ্যালুড হয়, কোনো না কোনো সময় এটা ফেয়ারলি ভ্যালুড হবে বা ওই ভ্যালুয়েশনে যাবেই, এখন এটা যে টাইমই হোক। সো আমি ওইটা নিয়ে খুব একটা পার্সোনালি বদার্ড না। আমার কাছে মনে হয় এখানে একটা অপরচুনিটি আছে। সো এটি ইকুইলিব্রিয়ামে কোনো না কোনো সময় যাবে। বাট আমার মনে হয় নেক্সট 2-3 বছরে হয়তো আমরা মোটামুটি একটা মুভমেন্টই এক্সপেক্ট করতে পারি, যেটাতে হয়তো আমি যে ইকুইলিব্রিয়াম এক্সপেক্ট করছি হয়তো ওইখানে এই টাইম ফ্রেমেও চলে যেতে পারে। বাট আমাকে যদি পার্সোনালি বলেন, আমি ওই টাইমিংটা নিয়ে আমি বদার্ড না। আমার ইয়ে হচ্ছে যে আমার কল যদি ঠিক থাকে, আমার ইনভেস্টমেন্ট থিসিস যদি ঠিক থাকে, সেটা 2-3 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, কোনো না কোনো সময় ইকুইলিব্রিয়াম হিট করবেই করবে। গরি অ্যান্ড ইন্ডেক্সে খুব বেশি ডাউন সাইড আপনি দেখছেন না, তারপরেও যে রিস্ক ম্যানেজমেন্টের জন্য যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে, যেটা লাইক এখন কেউ কেউ ভয় পাচ্ছেন যে ইন্ডেক্স আবার
যে করোনার সময়কার যে 3500 4000 এই রেঞ্জে আবার নেমে যায় কিনা, এইটার রিস্ক ফ্যাক্টরগুলো কি? রিস্ক ফ্যাক্টর তো সব সময় থাকে। এখন একটা রিস্ক ফ্যাক্টর কুড বি যে আমাদের যেমন ক্রেডিট গ্রোথ অনেক কম এখন। তো আমাদের যদি ধরেন বেসিক্যালি আমাদের ইনভেস্টমেন্টস লাগবে, সেটা এখন লোকাল ইনভেস্টমেন্ট হোক, ইন দ্য ফর্ম অফ এফডিআই হোক, যেটাই হোক, আমরা যে ইকোনমিটা এক্সপ্যানশনারি ফেজে যাব, মানে আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু সবসময় আমরা মোটামুটি 7-8% রিয়াল গ্রোথ দেখে ইউজ টু, আর ওইখানে ইনফ্লেশন থাকে আপনার 6-7%। সো মোটামুটি 14-15% আমরা একটা নমিনাল ইকোনমিক গ্রোথ দেখে আমরা সবসময় ইউজ টু। সো এখন যখন লেটসে কোভিডের সময় যেমন মনে হলো সব কিছু থেমে গেছে, তাও কিন্তু ইকোনমিতে গ্রোথ ছিল। এখনও যেমন ইকোনমি গ্রো করছে খুব মানে আমাদের কাছে মনে হচ্ছে নেগেটিভ গ্রোথ, কারণ আমরা সবসময় ওই 14-15% নমিনাল গ্রোথ দেখে ইউজ টু। তা আমাদের কাছে এটা মনে হচ্ছে যে সব কিছু স্লো, কিছু হচ্ছে না। সো ওই জায়গা থেকে ধরেন বাংলাদেশের যে পরিমাণ পপুলেশন, যে পরিমাণ আপনার সাইজ অফ দ্য ইকোনমি, সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পপুলেশনটা কিন্তু মেজরিটি হচ্ছে আপনার ওয়ার্কিং পপুলেশন। তো আপনার জব ক্রিয়েশন করতেই হবে। তো আপনি পলিটিক্যাল স্টেবিলিটি বলেন, আপনি ইকোনমিক স্টেবিলিটি বলেন, সব কিছু কিন্তু ডিপেন্ড করবে লোকজনের ইকোনমিক ওয়েলবিইংয়ের জন্য। সো এইখানে আমার মনে হয় যে জব ক্রিয়েশনের জন্য আপনার কিন্তু ওই ইকোনমি এক্সপ্যানশনারি ফেজ যেটা, সেইটাতে যেতে হবে। তো ওইটাতে যাওয়ার জন্য আপনার লোকাল ইনভেস্টমেন্ট বলেন বা এফডিআই বলেন, যে ফর্মেই হোক, আপনার কোনো না কোনো কিছু লাগবে। কোনো মানে আপনার বেসিক্যালি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে। সো আমার মনে হয় এই জায়গাগুলো যদি না হয় বা কোনো কারণে পিছায় যায়, তখন আমরা হয়তো লং টার্মে আরও একটা সাইকেলের মধ্যে চলে যেতে পারি, যেটা বললাম যে আরও ইনস্টেবিলিটি, আরও বাট এই জিনিসটা আমার কাছে খুব একটা বড় কনসার্ন মনে হয় না। আপনি যেটা বললেন যে হোয়াট কুড বি দ্য রিস্ক, মানে আমার কাছে এটা মনে হয় যে লং টার্মে দিস ক্যান বি দ্য রিস্ক। কারণ আমরা বলি যে আমাদের মিডিয়ান এজ অফ দ্য পপুলেশন হচ্ছে আপনার 24-25 বছর। সো আমাদের পপুলেশন সাইজ হচ্ছে 20 কোটি বলা যায়। তার মধ্যে আপনার ওয়ার্কিং এজ পপুলেশন অলমোস্ট 60-70% হবে। সো এই পপুলেশনের জন্য আপনি যদি প্রপার কাজের, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, আমরা যদি ওই পরিমাণ জব ক্রিয়েট করতে না পারি, আমাদের কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মোর দ্যান 2 মিলিয়ন জবস আমাদের প্রতি বছর ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু ডেমোগ্রাফিক বার্ডেন হয়ে যাবে আফটার 20-30 ইয়ার্স। কারণ এই পরিমাণ লোক তখন আপনার, কারণ আমাদের পপুলেশন গ্রোথ কিন্তু আস্তে আস্তে স্লোয়িং ডাউন। সো এই পরিমাণ লোককে কিন্তু আপনার 25-30 বছর পর আবার সাপোর্ট করতে হবে। নিশ্চয়ই যে সংস্কার চলছে দেশে, আমরা এক্সপেক্ট করব যে এই সংস্কারের ফলে বিনিয়োগকারীরা এখানে কমফোর্টেবল হবেন, এই যে এখানকার লুক্রেটিভ মার্কেট তারা ট্রাই টু ট্যাপ ইনটু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি আসিফ ভাই। হ্যাঁ, যদি কিছু অ্যাড করতে চান লাস্ট মোমেন্টে। না, এটাই তো আমি যেটা বললাম যে আমাকে বললেন যে রিস্ক আইডেন্টিফাই করার জন্য, এটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় রিস্ক। বাট আপনি যেটা বললেন যে আমাদের ইকোনমিক এত অপরচুনিটি আছে, যে আপনি যদি আমাদের ইকোনমিটাকে লেটসে পাকিস্তানের সাথে কম্পেয়ার করেন বা অন্য কান্ট্রির সাথে করেন, আমাদের কিন্তু খুব ব্যালেন্সড একটা ইকোনমি। যে আমাদের এক্সপোর্ট আর রেমিটেন্স দিয়ে যা ইনকাম হয়, দ্যাট ইজ মোর দ্যান আওয়ার ইম্পোর্টস। তো আমাদের ইকোনমিতে কিন্তু স্ট্রাকচারাল কোনো প্রবলেম নেই। আমাদের ইকোনমিতে ধরেন পলিসি যদি মোটামুটি ঠিক থাকে, যদি কনসিস্টেন্সি থাকে, আমাদের এফডিআই বলেন, বলেন, আমাদের যে পরিমাণ গ্রোয়িং পপুলেশন, যে পরিমাণ আপনার ইয়াং পপুলেশন, তারপর যে পরিমাণ, আমি এটাকে বলি ডেন্সিটি ডিভিডেন্ড, যে এত মানুষ এত ছোট জায়গায়, যে আপনি যে কোনো কোম্পানি করেন, কনজিউমার কোম্পানি বা যে কোনো টেলিকম কোম্পানি, গ্রামীণ ফোন যেমন বাংলাদেশের মানে টেলিনরের ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল এন্টিটি ইন দ্য ওয়ার্ল্ড, গ্রামীণ ফোন যেটা, এইটার কারণ হচ্ছে ও যখন নেটওয়ার্ক সেট আপ করে ওর খরচ কিছুই না, অথচ আপনি বাইরে করতে গেলে এটা অনেক এক্সপেন্সিভ। সো বাংলাদেশের জন্য আমার মনে হয় না এগুলো খুব একটা বড় চ্যালেঞ্জ। আর আমি যদি আবার ক্যাপিটাল মার্কেটের রিকভারির কথাই বলি, যেটা বলছিলাম যে আমরা কোভিডের পর উই ওয়ার লেট ইন রেজিং ইন্টারেস্ট রেটস। তো আপনি যদি শ্রীলঙ্কান মার্কেট দেখেন, আপনার এই অকাজগুলো না হলে হয়তো এতদিন আমাদের এই পেইনগুলো সহ্য করা লাগতো না। মার্কেট উঠছে নামছে আসলে সব দেশেই,
আমাদের এখানে নামলে আর উঠতে পারছে না বিকজ অফ সো মেনি বিভিন্ন স্ট্রাকচারাল আপনি ইস্যুস। ফ্লোর প্রাইস দিচ্ছেন ইয়ে Exactly. দিচ্ছেন, সেগুলো তো প্রবলেম আছে। থ্যাংক ইউ সো মাচ হাসিফ হ্যাঁ, ভাই। হ্যাঁ। দর্শক, আমরা হাসিফ ভাইয়ের কাছ থেকে আসলে তার যে কি বলে তার ফোকাসগুলো, তিনি এখন এক্সপেক্ট করছেন যে যতগুলো ফ্যাক্টর সম্পর্কে খুব বিস্তারিত তিনি বললেন, যে এই ফ্যাক্টরগুলো এখন কিন্তু পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, কিন্তু মার্কেটে লিকুইডিটি ফ্লো যেটা, যে ফান্ড ফ্লো, সেগুলো এখনও শুরু হয়নি। অলরেডি অনেক দিন ধরেই কথা হচ্ছে যে প্রচুর আন্ডারভ্যালুড শেয়ার আছে মার্কেটে, কিন্তু ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করা যাচ্ছে না বিকজ অফ দ্য ডিরেকশন। তো তার প্রত্যাশা এই বছরের শেষ নাগাদ গিয়ে একটা সিগনিফিক্যান্ট টার্ন অ্যারাউন্ড, সেটি হয়তো যদি অথবা নেক্সট ইয়ারের প্রথম দিকে এই ধরনের একটা টার্ন অ্যারাউন্ড তিনি এক্সপেক্ট করছেন। অ্যান্ড 2 to 3 ইয়ার্স একটা বুলিশ ফেজ তার কাছ থেকে আমরা জাস্ট তার ফোকাসে উঠে এসছে। অ্যান্ড তিনি নিজে হয়তো অ্যাগ্রেসিভলি ইকুইটিতে এখন পজিশন বিল্ড করবেন। এটি ডিপেন্ড করবে যার রিস্ক অ্যাপেটাইটের উপরে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।